বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আ কিছু বলতে চাই। প্রথমে আমি বাংলাদেশের আ সকল জনগণ, ভাই-বোন, ১৮ কোটি মানুষকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ এবং দলগুলি, প্রত্যেকটা দলকে আমার অনেক, অনেক শ্রদ্ধা, সম্মান জানাচ্ছি এবং আমাদের আ শহীদ আ ৫ই আগস্ট, জুলাই আগস্টের যারা শহীদ হয়েছেন, যারা আহত আছেন এবং যারা কিনা এই আন্দোলনের যে দলগুলি, যে ছাত্ররা বা বৈষম্য বিরোধী বা সকলেই যারা অংশ নিয়ে ওই মহাস্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়েছিল, দেশকে একটা নতুন সূর্য এনে দিয়েছিল, তাদেরকে দেশের মেঘাচ্ছন্ন মেঘকে কাটিয়ে একটা সূর্য এনে দিয়েছিল। সেই ছাত্র জনতাদেরকে আমি আমার আ অনেক, অনেক স্নেহ এবং সালাম জানাই এবং আ তার পরিপ্রেক্ষিতে যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হলো, তাদেরকেও আমি তাদের প্রধান এবং তাদের যারা উপদেষ্টা আছেন সবাইকে আমি আমার সালাম জানাই। তো আমি একটা জিনিস লক্ষ্য করছি, যার উপরে আমি কিছু বলছি। সেটা হলো যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমি আ সব ভাই-বোনদের বলতেছি, আমি বাংলাদেশের আ একজন নাগরিক হিসেবে আমি বাংলাদেশের আ প্রতিটি আ আ জনগণের উদ্দেশ্যে বলতেছি, সরকারকেও বলতেছি, দলগুলিকেও বলতেছি, সবাইকেই বলতেছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমরা উদ্দেশ্যটাই তো ভুলে গেছি। লেজে গোবরে অবস্থা করে ফেলতেছি। আমাদের উদ্দেশ্যটা যে কি ছিল সেটাই তো আমরা ভুলে যাচ্ছি। তাহলে হবে? আমাদের উদ্দেশ্যটা ছিল যে দীর্ঘদিন যে একটা মহাস্বৈরাচার আ শেখ হাসিনা, এই আওয়ামী লীগ আমাদের যে আ মানে আষ্টেপৃষ্ঠে আমাদেরকে, বাংলাদেশের জনগণকে, ১৮ কোটি জনগণকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছিল। আমাদেরকে নির্যাতন করতেছিল তার বাহিনীগুলি দিয়ে এবং আ তার যে এই দেশেরই জনগণ, এই দেশেরই যারা আ তার যে কথিত সেই এমপি মন্ত্রী, তাদের যে দলীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এবং তার দলীয় যে প্রশাসন, তার দলীয় যে আ লোকজন দিয়ে যে আমাদেরকে যে আষ্টে-পৃষ্ঠে মেরে ফেলতেছিল। আমরা কথা বলতে পারতেছিলাম না। একটা কথা বলতে পারতেছিলাম না আমরা তাদের ভয়ে। তারা আমাদেরকে জেল খাটাতো। তারা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাতো। সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, আ সেই পুলিশ, যারা কিনা 80% এই বাহিনীগুলির মধ্যে যারা ছিল আওয়ামী লীগের, আ 80% এর বেশি এই শেখ হাসিনার আ কথা উঠতো আর বসতো। আ তাদের অত্যাচারে একটা যে ফ্যাসিস্ট সরকার তৈরি হয়েছিল, যে মানে পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ১৫টা বৎসর
নির্যাতন করছে আমাদেরকে। তো আমাদের উদ্দেশ্যটাই তো আমরা ভুলে গেছি। তো এই এই পাহাড় সমান সমান যে এই যে ফ্যাসিস্ট, একে হটানোর জন্য সবাই যার যার জায়গার থেকে আন্দোলন করছে। কেউ মনে মনে করছে, কেউ তার কলম দিয়ে করছে, কেউ তার হচ্ছে বিদেশ থেকে করছে, কেউ দেশের ভিতর থেকে বসে করছে, কেউ লুকিয়ে করছে, হ্যাঁ, কেউ হচ্ছে রাজপথে থেকে করছে, কেউ 15 বছর 17 বছর ধরে যে এই যে আন্দোলনগুলি করছে, কেন করছে? বাংলাদেশে তো আসলে ডেমোক্রেসি ছিল না। বাংলাদেশে গণতন্ত্র ওই একটু করে গণতন্ত্র আসে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র একসময় নিয়ে আসলেন, বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওটাকে আবার গণতন্ত্রকে আবার আরও উন্নত করতে লাগলেন। কিন্তু এই বারবার হোঁচট খেলো। একবার স্বৈরাচার এরশাদের কারণে, আবার এই এই শেখ মুজিবরের এই বিটি এই মহাস্বৈরাচার এই শেখ হাসিনা এসে দেশটাকে আমাদেরকে একেবারে পিষ্ট করে ফেললো। সে চিন্তাই করেনি, মানে আমরা যে পাটার মধ্যে যে পাটার মধ্যে যে মশলা পিষে, ঠিক এইভাবে আমাদেরকে এই 18 কোটি মানুষকে পিষছে। কিন্তু একটা জনগণ প্রতিবাদ করতে পারতেছিল না। শুধু তারা ওই আল্লাহর কাছে প্রার্থনা করতো যে এই সরকার কবে যাবে। তো আল্লাহ সেটা তো আল্লাহ অত্যাচারীকে কখনোই ক্ষমা করে না। যাই হোক, সে এই যে বিএনপি, তারা 17 বছর 2 বছর 111-এর 2 বছর অত্যাচারিত হলো। তারপরে এই 15 বছর তো এই শেখ হাসিনা যে বসে গেল, এর যে অত্যাচার, আমি তো এর আগের ভিডিওগুলিতে বহুবার বলছি, আর বলতে চাচ্ছি না। সে মানে এত অত্যাচার করছিল, সেই দেশটার মানুষগুলিকে এতটুকুনও ভালোবাসতো না। শুধু বলতো যে মহাসড়কের উন্নয়নে উঠে গেছে বাংলাদেশ, এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, বিদেশ থেকে টাকা, দেশের জনগণের পকেট থেকে টাকা কেটে নিয়ে এই টাকাগুলো সব বিদেশে পাচার করছে। তারপরে হচ্ছে বিদেশ থেকে টাকা ধার দেনা করে এই যে ব্রিজ এই সেই হাবিজাবি তৈরি করতে যে করছে, এবং নিজেরাও লক্ষ লক্ষ কোটি টাকা যখন সব বাড়াচ্ছে, লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা সে তার শেখ পরিবার তো নিছেই, তাছাড়াও তার যে দূর সম্পর্কের আত্মীয়রা তো নিছে, এবং হচ্ছে তার এই যে আমলা, তার চামচা, তারা তো মানে লিছে আর কি। তো আমি যেটা মানে মূল কথাটা আমি ফিরে আসি। সেটা হচ্ছে যে এই যে আমাদের উদ্দেশ্যটা কী ছিল, এই মহাস্বৈরাচার আমলেই কিন্তু এই যে দ্রব্যমূল্যের দামগুলোও বাড়াইছে। কারণ ওরা যে 2 নম্বর ছিল, ওরা যে দেশকে ভালোবাসতো না, দেশের মানুষকে ভালোবাসতো না, যার ফলে বাজার নিয়ন্ত্রণ করতো না। তারা মানুষকে যেখানে সেখানে পুলিশরা গুলি করে মেরে ফেলতো। তারপরে হচ্ছে মানুষকে এই যে অত্যাচার করতো মানুষের প্রতি। মানুষের গণতান্ত্রিক যে একটা অধিকার, মৌলিক অধিকার, মানুষের শিক্ষার অধিকার, মানুষের যে চলার অধিকার, মানুষের যে এই অধিকারগুলি থেকে বঞ্চিত করতেছিল। যার ফলে বিএনপি জামাত তো সবচেয়ে বেশি আন্দোলন করে গেছে বিএনপি, জাতীয়তাবাদী দল। এই বিএনপি আপসের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এটা করে গেছেন। উনি বারবার হচ্ছে তাকে দেশনেত্রীকে তারেক রহমানকে পারচু করার চেষ্টা করছে, কিন্তু তারা পারচু হয়নি। তারা আপোষ করে নেয় শেখ হাসিনার সাথে, এই মহাস্বৈরাচারে। যদি আপোষ করতো, দেশের অবস্থা আরও খারাপ হতো। তো যা হোক, সেটা এই 15-17 বছর ধরে যে আন্দোলন করতে 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 একটা পর্যায়ে এসে ছাত্রদের তো বয়স অনেক কম, আমাদের ছেলেদের বয়সই হবে। এরা যখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে তারা যখন, তাদের কিন্তু এই যে শেখ হাসিনাকে হটাতে হবে, এরকম তাদের কিন্তু পরিকল্পনা প্রথম দিকে তাদের এরকম পরিকল্পনা ছিল না।
কিন্তু তাদের মূল আ মূল দাবি দেওয়াটা ছিল তাদের মূল দাবি দেওয়াটা ছিল কিন্তু যে হচ্ছে কোঠা আ নিয়ে, কোঠা বিরোধী। মানে কোনো মুক্তিযোদ্ধারা বা হচ্ছে বিভিন্ন তাদের যে তাদের যে আওয়ামী লীগের যারা মানে কাছের তাদের কোঠাগুলি চাকুরিতে যে কোঠাগুলি তারা হচ্ছে বেশি পেত। আর যারা যারা ভালো তাদের কোঠা তারা ভালো রেজাল্ট করেও তারা চাকরি-বাকরি পেত না। এটা নিয়েই কিন্তু তাদের আন্দোলনটা শুরু হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশের ১৮ কোটি মানুষই জানে। কিন্তু আমাদের দেশনায়ক আ শ্রদ্ধেয় তারেক রহমান উনি লন্ডনে উনি তো দেশে আসতে পারছিল তার নামে বিভিন্ন মামলা-টামলা দিয়ে রাখছিল। তো উনি কি করবেন? উনি এখান থেকে ওইখান থেকে এদিকে আমাদের দেশের নেত্রীকেও জেলের মধ্যে আটকে রাখলো। কিন্তু উনি আপোস তো করেন নাই। কারণ আপোস করলে এই বাংলাদেশের ১৮ কোটি মানুষের কপালে অ্যা আরো খারাপ অবস্থা তৈরি হতো। কিন্তু বহুবার চেষ্টা করছিল শেখ হাসিনা কিন্তু পারে নাই তাকে। নিজের শরীরকে নষ্ট করে দিয়ে তার শরীরে অসুখ ধরে ফেলছিল। এই জেল খাটার জন্য তার অসুখটা আরো বৃদ্ধি পাইছে। এই বেগম খালেদা জিয়ার। এবং এই তারেক রহমান বিদেশে থেকে বহু কষ্ট নির্যাতিত। এই দেশের লক্ষ জাতীয়তাবাদী দলের ছেলেপেলেরা কষ্ট পাইছে। এদেশের বহু নেতা কর্মী হারিয়ে গেছে বিএনপির জাতীয়তাবাদী দলের। এবং অন্যান্য দলেরও ক্ষতিগ্রস্ত হইছে। তো আমাদের টার্গেটটা কি ছিল? মূল টার্গেটটা ছিল যে হচ্ছে শেখ হাসিনাকে এখান থেকে বিতাড়িত করে এদেশে একটা সুন্দর উদার একটা আ ডেমোক্রেসি, সঠিক একটা ডেমোক্রেসি, একটা গণতান্ত্রিক দেশ কায়েম করা। এটাই আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল। তো আমরা এখন কি দেখছি? আজকে যে ৫ই আগস্টের পরে আজ মনে হয় ৬ মাস পড়ল, মনে হয় ৬ মাস। তো আমি এই দুঃখের কথাগুলা বলতেছি এইজন্যে যে আমি গতকালকেও দেখলাম আচ্ছা যেটা বলছিলাম যে কোঠা আন্দোলন থেকে ওটা আ আম এটা একটা গণ আন্দোলনে পরিণত হলো। গণ আন্দোলনে পরিণত কিভাবে হলো? ওটা তো এমনি হয়নি। মাস্টারমাইন্ড যারা বলে যে এই যে অমুক মাস্টারমাইন্ড, অমুক মাস্টার আসলে তা না। মাস্টারমাইন্ড ওটা কোথায় হয়? যখন যুদ্ধক্ষেত্রে যখন ২ দেশের মধ্যে আ ২ দেশের মধ্যে যখন সামরিক একটা যুদ্ধ বেঁধে যায়, তখন সেখানে কর্নেল থাকে, মেজর থাকে। আ আ একটা সাইডে দেখা যাচ্ছে ২ দেশের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ পরিচালনা করার দায়িত্বে থাকে বা ফিল্ড মার্শাল থাকেন। তারপর হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এনারা যুদ্ধ করেন, সৈনিকরা তাদের সাথে থাকেন। সেখানে মাস্টারমাইন্ড থাকেন কে যে যুদ্ধক্ষেত্রের যে প্রধান থাকেন একেকটা সেক্টরে তারা মাস্টারমাইন্ড। কিন্তু এখানে যে কোঠা বিরোধী আন্দোলনের জন্যে যে যারা তাদের উদ্দেশ্য ছিল যে কোঠাটা সমান অধিকার হতে হবে। কারো বেশি হবে, কারো কম হবে এরকম না। কোঠাটা সবার জন্যেই মেধা তালিকা অনুযায়ী যে মেধা তালিকায় যে পাবে আর যারা পাবে না, পাবে না। এরকম একটা তাদের কোঠার যে আন্দোলন আ স তৎকালীন সরকারের কাছে তাদের এই আন্দোলনটা ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের যে অ্যাম উম আ আমাদের জাতীয় দলের যে দেশনায়ক তারেক জিয়া উনি ওখান থেকে কিন্তু জিনিসগুলো লক্ষ্য করতেছিলেন। প্রতি সেকেন্ডে প্রতিটা ইউনিয়নে পর্যন্ত উনি খবর রাখছিলেন। এবং ঢাকাতে কি হচ্ছে সেগুলি যে কিভাবে এটাকে ওই কোঠার থেকে যে এটাই তো পলিটিক্স। ওই কোঠার থেকে কি করে যে এটাকে একটা গণ আন্দোলনে পরিণত করা যায়, সেটা কিন্তু উনি ওখান থেকে পরিচালনা করতেছিলেন। যার ফলে এই যে আপনারা খেয়াল করেন কোঠা আন্দোলনের আগে কিন্তু বাংলাদেশের প্রতিটা বিভাগে লক্ষ জনতা এই পুলিশ, বিডিআর, আর্মি দিয়ে তারা যে এভাবে যে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, তারপরেও কিন্তু বিএনপি উম লক্ষ জনতা যে ওখানে জড়ো হয়ে এই স্বৈরাচারের হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে তারা আন্দোলন করে গেছে। ৩০ তারিখ আ গত বছর ৩০ তারিখে যে ৩০শে ডিসেম্বর আন্দোলনটা আ ঢাকায় জমায়েত করছিল। কিন্তু সেখানে সেখানে আ ওই আ ওখানেও আওয়ামী লীগের বিশাল অত্যাচার, সাউন্ড গ্রেনেড আ না থেকে শুরু করে যে এই যে আ
বিএনপির ছেলেপেলেগুলিকে যে গুলি করে করে মারলো, মেরে টেরে বলতেছিল যে আওয়ামী লীগেরই নাকি হচ্ছে বিএনপির ছেলেপেলেরাই নাকি ওই তাদের ওই ওদের নাকি জাস্টিসের বাড়ি ভাঙছে, এই করছে এই করছে। অথচ বিএনপির ছেলেপেলেকে সেদিন বাড়ির ছাদের থেকে ফেলে দিয়েছে, মারছে, অনেক নির্যাতন করছে সেদিন। যার ফলে সেদিনকার জনসভাটা অত্যন্ত কঠোর অবস্থান থেকেও কিন্তু তারা আহ, তাদের তাদের শয়তানি বুদ্ধির কাছে বিএনপি সেদিন জিতে গেছে। সেদিন আমি বলবো না যে হেরে গেছে, জিতে গেছে। সেদিনকে বিএনপি এই আন্দোলনের সফলতার 95% আগায় দিয়েছিল। পরবর্তীতে ওতেই আওয়ামী লীগ অনেকটাই ভীত হয়ে পড়ছিল, যার ফলে তারপরে যে যে গত বছর যে 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 জানুয়ারিতে যে ভোটটা করলো, 7 জানুয়ারি, সে ভোটে কিন্তু হাসিনা ভীত ছিল, গোটা আওয়ামী লীগ ভীত ছিল, যার ফলে তারা কিন্তু ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছিল না ভোট করার মতো। এই বিএনপির সাথে বহু পারাচ্য করার চেষ্টা করছিল, পারে নাই। তারপর কি করলো, বিভিন্ন দল ওদের ওই যে ওদের সাথে যারা লিয়াজু করতো ইনুটিনু, ওরা পর্যন্ত তাদের সাথে তারা যে এত পৌঁছে গেছিল এই শেখ হাসিনা, তার সাথে ভোট করতে চায়নি। আচ্ছা, পরে কি করলো, ওরা নিজেরা নিজেরা ভোট শুরু করলো, মানে সেই ছোট বাচ্চাদের খেলার মতো। তারা নিজেরা নিজেরাই হচ্ছে ভোটের মতো একটা মানে নাটক তৈরি করে ভোট টোট করে ওরা নিজেরাই একটা সংসদ, তাড়াতাড়ি একটা সংসদ, একটা শপথ টপথ পাঠ করে মানে একটা সরকার গঠন করলো। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো যে শেষে যে এই যে কোঠার থেকে যে এই আন্দোলনটা, কোঠার থেকে আন্দোলনটা যখন ওরা পার্চু করার চেষ্টা করছিল শেখ হাসিনা এবং তৎকালীন সেই আরাফাত, তারপরে হচ্ছে এই যে আরাফাত, তাদের যে যে কি তথ্যমন্ত্রী আরাফাত না কি যেন নাম মোটা করে, এই লোকটা, তারপরে হচ্ছে সিংনার পলক, এরা সব সময়, এবং এফ সামলান রহমান থেকে শুরু করে, এরা হাসিনাকে বুদ্ধি দিয়ে 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 এই যে মানে আন্দোলন থামানোর জন্যে, তথাকথিত আন্দোলন থামানোর জন্য এই পুলিশকে প্রচুর অস্ত্রপাতি দিয়ে, তাদের গোলা বারুদ দিয়ে এই পাখির মতো এই যে ছেলেপেলেগুলো মারলো। তো ওদের ধারণা ছিল যে এভাবে মেরে ওরা সব মরে যাক, কিন্তু ওদের হচ্ছে ক্ষমতা চাই। ওরা ক্ষমতার জন্য কী না করছে, ওরা ক্ষমতা থাকার জন্যে মানুষকে মানুষ মনে করে নাই, কুকুর বিড়ালের মতো এরা মেরে ফেলছে। ছেলেপেলেদেরকে মেরে হচ্ছে পুলিশেরা মানে এমনভাবে পাওয়ার দেওয়া ছিল পুলিশদেরকে, পুলিশরা মেরে ভ্যানে তুলে নিয়ে যাবার পুরায় মেরে ফেলছে। এটা মানে এই যে পুরা মেরে ফেলে দেওয়া, মারা তো এক জিনিস, আবার পুরা নিশ্চিহ্ন করে দেওয়া, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। তো ওই স্বৈরাচারকে হটানোর জন্যই তো হচ্ছে এই জুলাই আগস্টের আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে ছাত্রদের, যে যারা মাস্টার মাইন্ড বলেন, মাস্টার মাইন্ড কিন্তু আপনারা সবাই ছিলেন তা না। হ্যাঁ, আপনাদের বুদ্ধি কেউ কেউ থাকে না, যে আমরা তো 90-এর আন্দোলন করছি, যে কেউ কেউ হয়তো একটু আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা 50 জন আছি বা 100 জন আছি, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে যে 2-1 একটু বেশি বুদ্ধি এটা থাকে। তারা হয়তো বললো যে এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। তো এটা এভাবে করতে করতে ওরা ওটা যখন বিজয় হয়ে গেল, কিন্তু বিজয় তো আর এমনি হয়নি। ওই যে বললাম লন্ডনে বসে থেকে আমাদের তারেক রহমান, উনি এখানকার যে আমাদের জাতীয়বাদী ছাত্র দলের ছেলেপেলে, যুব দলের ছেলেপেলে, এবং বিএনপি যারা করে, কেন্দ্রীয় বিএনপি করে, তাদের যে দিক নির্দেশনা ছিল, ওই যে 30শে ডিসেম্বর যে আমাদের জনসভাটাকে যে তারা কৌশলে নষ্ট করছিল আওয়ামী লীগ, সেটাকে আবার পুনরায় তারেক রহমান তো থেমে থাকে নাই, বিএনপি তো আর থেমে থাকে নাই, বিএনপি আবার তাদের সাথে যোগ দিয়ে, ছাত্ররা কিন্তু আর আগাতো না। ছাত্ররা আমার যেটা মনে হয়, যখন তাদেরকে হাসিনা নিয়ে যায় বসালো, তাদেরকে একটা পার্শ্ব করার চেষ্টা করলো, অনেক অনেক তাদের যে কোঠার আন্দোলন আর যে কয়েকটা দাবি দেওয়া মেনেও নিয়েছিল, তো এটা কিন্তু থেমে যাচ্ছিল। আচ্ছা, পরবর্তীতে কী হলো, পরবর্তীতে বিএনপি তো অত কাঁচা দল না, সে তো বুঝছে, বিএনপি বা আরও অন্যান্য যারা দল ছিল তারা বুঝছে, এবং বিশেষ করে তারেক রহমানের যে
দিক নির্দেশনা সে বুঝছে যে এটা কাজে লাগাতে হবে। কারণ ৩০শে যে ডিসেম্বর যে ঢাকায় যে জমায়েতটা এটাকে নষ্ট করছে এটা, এবং শুধু তাই না, ১৫-১৭ বছরের যে আন্দোলনটাকেই এরা বারবার এরা এই বুদ্ধি করে, এই যে শয়তানি বুদ্ধি করে এই স্বৈরাচার হাসিনার যে আন্দোলনটাকে বিএনপির বিশেষ করে ওদের মূল টার্গেটই ছিল বিএনপি। এটাকে নষ্ট করা যায় কী করে? তো তারেক রহমান তো আর বসে বসে থাকে নাই। সে তখন এই জাতীয়বাদী যে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল এবং আশেপাশে ঢাকার আশেপাশের যারা ছিল, সে ঢাকার জেলার আশেপাশের যারা বিএনপি করতো, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সবাইকে এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মিশিয়ে দিয়েছিল। দিয়ে এই হলো এই ৫ই আগস্টের আন্দোলনটা সফল হয়। হ্যাঁ, আমি বলছি না যে বিএনপি একা করছে, সেটা না। ছাত্রদের মধ্যে কেউ অগ্রভাগে ছিল। অগ্রভাগে ছিল, তারা কেউ পুলিশের যেভাবে পারমিশন দেওয়া ছিল সরকারের তরফ থেকে, হাসিনার তরফ থেকে, শয়তান হাসিনার তরফ থেকে, পুলিশ নির্বিচারে গুলি করে যাচ্ছিল। তো পাখির মতো অনেক মারা গেছে। তাদেরকে, এই ছেলেপেলেদেরকে নিয়ে যে ছাদের উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলছে। তারপরে হচ্ছে তাদেরকে ওই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। তাহলে কত বড়, মানে একটা মনে হচ্ছিল যে মানে একটা যুদ্ধ চলতেছে দেশে। এটা কি দেশে যুদ্ধ চলতেছে? একই দেশে পুলিশ, একই দেশের হচ্ছে প্রধানমন্ত্রী, একই দেশের ছাত্র, একই দেশের জনতা, আর তারা হচ্ছে হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে। এটা কি ওই প্যালেস্টাইনের যুদ্ধ হইতেছে নাকি ইউক্রেনের যুদ্ধ হইতেছে? এইভাবে এরা অত্যাচারটা করছে। এখন আমি মূল বিষয়ে চলে আসি। মূল বিষয়টা হচ্ছে যে এই যে আপনারা মারা গেলেন, আমি সাজ্জিদকে বলছি, আবদুল্লাহকে বলছি, এবং আমি মাহফুজ আলমকে বলছি, আমি উপদেষ্টা মাহফুজ নাহিদ ইসলাম, আমি বলতেছি, আসিম মাহমুদ, আমি সবাইকেই বলতেছি, বাংলাদেশে ১৮ কোটি মানুষকেই বলছি যে উদ্দেশ্যটা কী ছিল বলেন তো? উদ্দেশ্যটা কিন্তু আপনারা ভালো জানেন। উদ্দেশ্যটা ছিল কিন্তু ওই যে একটা কালো মেঘ ছেপেছিল আজ ১৭টা বছর, ১৫টা বছর, ১৫.৫ বছর, যে কালো মেঘ, এই মেঘটা সরিয়ে দিয়ে একটা নতুন সূর্য উঠবে, সবাই হাসি মুখে এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে, হাসি মুখে প্রত্যেকেই সুখ শান্তিতে বসবাস করবে, এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সে যে দলই আসুক, একটা দল আসবে, প্রত্যেকেই সেই দলের ছায়াতলে গণতান্ত্রিকভাবে মৌলিক অধিকারের সাথে শিক্ষা, দীক্ষা, কর্ম, চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলে একটা সুন্দর দেশ ধীরে ধীরে গড়ে উঠবে। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। আমি মূল উদ্দেশ্যটাই বলতেছি। কিন্তু আমরা এখন কি দেখতেছি? গতকাল আমি কি দেখলাম? আজকে হচ্ছে ২৭ তারিখ। আমি গতকাল রাত্রে দেখলাম যে ৭ কলেজ আর হচ্ছে ভার্সিটির মধ্যে গন্ডগোল চলতেছে। আবার প্রায় দেখি, আমরা অনলাইনেও দেখি, প্রায় দেখি, টিভিতেও দেখি যে প্রায় ঢাকার বিভিন্ন জায়গায় এই যে টিনেজার ছেলেপেলেরা দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মারামারি করতেছে। এটা কী জন্যে? এটা তো আমার কাছে একটা দেশ মনে হয় না। আমার কাছে মনে হয় যে এরকম তো প্যালেস্টাইনেও হয় না। প্যালেস্টাইনে যে এই যে ইসরায়েলে এত অত্যাচারটা করতেছে, যে ছোট ছোট বাচ্চাদের গুলি করে মারতেছে, করতেছে, ওরা ওটার লিগালিটি আছে। ওরা ওখানে ওপর থেকে বোম ফেলতেছে, মিসাইল মারতেছে, ওরা তার পরিপ্রেক্ষিতে অস্ত্র নাই, তাও তবু ওরা যুদ্ধ করে যাচ্ছে। আর এরা কেন হচ্ছে ঢাকাতে, এরা প্রত্যেকটা দিন আন্দোলন করে, প্রত্যেকটা দিন মারামারি করে, প্রতিদিন রাত্রে। এরা কি আসলে কোনো দল করে এই ছেলেপেলেগুলা? আমার তো মনে হয় না এরা চোর ছেঁচড়া, এরা দল করে না। এরা চিরার বাটপার, এরা একটা মানে ওই যে ঘোলা পানির মধ্যে যখন একটা ঝামেলা শুরু হয় বা একটা ঝড় উঠে, ঝড় ওঠার পরে যখন আম পড়ে, যখন সবাই আম পোড়ানো শুরু করে, তো এই চোর ছেঁচড়াগুলা, আমরা টোকাইগুলা, এইগুলি এই যে ধাওয়া পাল্টার একটা নাটক তৈরি করে, এর থেকে ছিনতাই, ওটি মারামারি, ওটি ব্যাংক ডাকাতি, এগুলি শুরু করছে এগুলা। আর এগুলির পিছনে এদের আবার সাহসদাতা, এদের আবার উস্কানিদাতা হচ্ছে আওয়ামী লীগ। সব কিছুর মূলে এই যে বাংলাদেশের অস্থিরতা, আওয়ামী লীগ, ইন্ডিয়া এখনও লেগে আছে। আমি বারবার বলছি, আওয়ামী লীগ কিন্তু এখনও যায়নি, আওয়ামী লীগের ভূত। এরা এই দেশে, ওরা বলতেছিল না প্রথম দিকে যে এদেশে নির্বাচন হতে দেবে না, এদেশে হচ্ছে একটা বিশৃঙ্খলা করে দেবে, হাসিনাকে আবার ঘোরায় নিয়ে আসবে। এতই শেষরা এই শেখ হাসিনা ছিল, ওই স্বৈরাচার হাসিনা। ও চাচ্ছিল যে এই দেশটাকে হচ্ছে ১৫ বছর দেশটাকে শোষণ করছে, লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ঘুরে শাসন করতে চায়।
কত বড় বেয়াদব এই আওয়ামী লীগ। এরাই হচ্ছে এই বৈষম্যের ভিতরে গ্যাঞ্জাম ঝামেলা পাকা দিচ্ছে। ওই ওদের লোকজন, ওই হাসিনার লোকজন, ইন্ডিয়ার লোকজন, এরা হচ্ছে বৈষম্যের ভিতর, ওই জামাতের ভিতর, ওই হচ্ছে জাতীয় নাগরিক কমিটির ভিতর, ওই হচ্ছে সরকারের ভিতর, বিভিন্ন জায়গায় এইগুলো দিয়ে যে মানে এ উস্কানি দিচ্ছে, ওই উস্কানি দিয়ে গোটা বাংলাদেশে একটা ভেজাল পাকা রেখে দিচ্ছে। তো আমি বলবো যে এগুলি আমি যেটা আমি যেটা আমরা যে চাচ্ছিলাম, বাংলাদেশের মানুষ একটা শান্তিতে একটা সুন্দর একটা ভোট হয়ে যাবে এবং একটা গণতান্ত্রিক একটা একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি চলে আসবে এবং হচ্ছে বাংলাদেশটা গণতান্ত্রিক সুন্দর ছায়ার নিচে, হয়তো বা একটু আমাদের দেশের অর্থনীতির অবস্থা খারাপ আছে, ধীরে ধীরে এই ভোটের পরে যে গণতান্ত্রিক সরকার আসবে, তারা এইগুলি প্রত্যেকটা জিনিসই, যে তারেক রহমান যে 31টা দফা যে সে করছে, ঘোষণা দিয়েছে, এর মধ্যে প্রত্যেকটা সংস্কারই আছে। সংস্কারগুলি সবগুলো ধীরে ধীরে হয়ে যাবে। সংস্কার বলে যে এই সরকারকে বলি, যে ইন্টারিম গভর্নমেন্টকে, এটা যে সংস্কার বলে বলে যে এই যে লেট করতেছে, লেটের ফলাফলটা তো দেখতে পাচ্ছেন। 6 মাস আগে কি ছিল আর এখনকার কি অবস্থাটা কি হচ্ছে। আর প্রতিদিনই তো আমি রাত্রেবেলা দেখি ঢাকাতে গন্ডগোল হচ্ছে, ইয়ক ধারাইতেছে, এই গ্রুপ ওই গ্রুপে ধারাইতেছে। গতকালকে আমি যেটা আমি হাসনাত আবদুল্লাহকে আমি বাহবা দিচ্ছি, যে ওইখানে তো ওই যে গন্ডগোলটা হচ্ছিল 7 কলেজ আর হচ্ছে ভার্সিটির, ওই গন্ডগোলটা থামানোর কথা কার ছিল? এই গন্ডগোলটা থামানোর কথা ছিল শেখ হাসিনা থাকলে, তো ওই পুলিশই যা বাইরে ঘুরে থামা দিত না? কারণ সে ওই পুলিশগুলো তো হাসিনার তো চামচা ছিল। হাসিনা ওদেরকে টাকা পয়সা দিত। হাসিনার প্রিয় বান্দা ছিল এই পুলিশগুলা, আইন শৃঙ্খলা বাহিনী। তো কালকে কি হলো? আমি তো 6 মাস ধরেই পুলিশের ভূমিকা দেখি না। পুলিশ কোনো জায়গায় পুলিশের ভূমিকা নেয়, কোনো জায়গায় আবার ভূমিকা নেয় না। তার মানে আমার উদ্দেশ্য আছে। যেখানে ভূমিকা নেয় সেখানে তাদের ওই আমেরিকার স্বার্থ আছে, আর যেখানে ভূমিকা নেয় না সেখানে চায় যে এখানে একটা গ্যাঞ্জাম বাঁধুক, যাতে সরকার অচল হোক এবং হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা নষ্ট হয়ে যাক। এগুলি তো আমরা চাই না। আরেকটা জিনিস, আবদুল্লাহকে আমি ধন্যবাদ জানাই। আবদুল্লাহ আমাদের ছোট, খুবই ছোট। তুমি যে কাজটা করছো, যেটা পুলিশের করার কথা ছিল, রাষ্ট্রীয় বাংলাদেশের একটা সরকারের এগুলি থামানোর কথা ছিল, আলোচনার মাধ্যমে হোক, যেভাবে হোক এটা থামানোর কথা ছিল। তো সেটা তো করে নাই। তো সেটা তো সরকার করে নাই, এর উপদেষ্টাগুলা ঘুমাইতেছিল, ওরা তো যা ওইগুলো থামায়নি। তা হাসনাত আবদুল্লাহ একা যে 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 জিনিসটা থামাইছে, এটাকে ওই জন্য ধন্যবাদ। আর প্রত্যেকটা দিন এই যে ভার্সিটি আর এই যে কলেজ বা কলেজে বা এতে, আর আমি দেখতেছি এই সরকার, ইউনূস সরকার আছে, ইউনূসের আমরা প্রশংসা করি, ওনাকে, ইউনূস স্যারকে প্রশংসা করি। উনি মেধাবী এটাও জানি, কিন্তু রাজনীতির মেধা কতটুকু আমি ঠিক বুঝতে পারতেছি না এদের। নাকি ইউনূস সাহেব নিজেই ওখানে ওই এই যে মাহফুজ আলম টালম এদের কথা মতো চলে না কি, আমি বুঝতেছি না। যে এই যে ওখানে একটা গন্ডগোল চলতেছে, যে এটা থামাতে হবে, এই জিনিসটা তো তাদের মধ্যে আমি দেখি না। আবদুল্লাহ যে কাজটা করছে, আবদুল্লাহ তোমাকে, ছোট্ট মানুষ তুমি, এর আগেও তোমরা করছো, আমরা হচ্ছে এই থামানোর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তো এভাবে প্রতিদিন ঢাকায় এভাবে গ্যাঞ্জাম হয়, দিন কি রাত কি সবসময় গ্যাঞ্জাম চলতেই যে। আর এই ফাঁকে একটা বলি, একটা যখন দেশে অশান্তি এভাবে হয়, ধাপড়াধাড়ি, তখন অন্যরা কিন্তু সুযোগ নেয়। তখন কিন্তু দেশে অন্য চুরি, বাটপাড়ি, ডাকাতি, অন্যান্য যে ঝামেলাগুলা, অফিস আদালতের যে দুর্নীতিগুলা, এগুলি কিন্তু তখন বেড়ে যায়। এটা আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখছি। মানে একদিকে এগুলি চলে, আর অন্যদিকে কিন্তু আরেকটা ক্রাইম চলতে থাকে। তো এগুলি বন্ধ হওয়া দরকার। আর প্রত্যেকটা দিন এই দেশে যে এগুলো চলতেছে, এগুলিও বন্ধ হওয়া দরকার। আর আমি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমার কাছে খুবই খারাপ লাগে, আমরা তো এরকম দেশ চাই না। আমরা তো আসলে আমরা ছোটবেলার থেকে যেরকম একটা সুন্দর দেশ দেখে অভ্যস্ত, প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে, সেরকম একটা দেশ আমরা চাই, এবং তার আরও উন্নত হোক, গণতন্ত্র, ডেমোক্রেসি, এরকম একটা দেশ চাই। যার ফলে কথাগুলো বারবার বলে যাচ্ছি, আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে। এবং এরকম যদি চলতে থাকে, তাহলে কিন্তু দেশের ওই যে লেজে গোবরে এক হয়ে যাবে,
ডাল খিচুড়ি পেকে যাবে। সমস্যা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু। আর আওয়ামী লীগরা বসে বসে নেই, আওয়ামী লীগরা কিন্তু আপনারা ওই সরকারের উপদেষ্টারা হয়তো চুপচাপ বসে আছেন, হয়তো দু একটা আমরা বলার পর আপনারা ব্রিফিং দেন, ব্রিফিং দিয়ে আবার হচ্ছে মজমা করেন, এগুলি কিন্তু ঠিক না। এখন প্রধান উপদেষ্টা ওনারও তো অনেক বয়স হয়েছে, উনি উনি যতটুকুন পারেন, ওনার এনার্জেটিক তো অনেকটা কমে গেছে, উনি যতটুকুন পারেন উনি অতটুকুন চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এই যে মাহফুজ আলমের কথা বলি, যে বিএনপির যে মহাসচিব উনি যেটা বলছেন উনি তো সঠিক কথা বলছেন। আপনারা রাজনীতি দেখেন নাই কোনোদিন? মাহফুজ আলমকে বলতেছি, বা ওই আসিফ আসিফ মাহমুদ, তারপর নাহিদ ইসলাম, এদেরকে আমি বলতেছি যে এই আপনারা পলিটিক্স দেখেন নাই, আপনাদের বয়স একেবারে তো একেবারে ছোট, তাও তো না। আপনারা সরকারে বসে আছেন, আচ্ছা শেখ হাসিনা যখন সরকারে বসে থেকে তত্ত্বাবধায়ক মেনে নিচ্ছিল না, বিএনপি বারবার বলতেছিল তত্ত্বাবধায়ক দেন এবং হচ্ছে একটা নির্দলীয় একেবারে নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন দেন, তারপরে আমরা যদি ভোটে যাওয়ার চিন্তা ভাবনা করবো। ওরা তত্ত্বাবধায়ক দিচ্ছিল না, পঞ্চদশ সংশোধনী আটকে রেখে তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছিল না, যার ফলেই তো হচ্ছে বিএনপি ভোটে যাচ্ছিল না, ঠিকই ছিল, কিন্তু তো লাভটা কিছুই হতো না, ওরাই ভোটে জিতে যেত, মাঝখান থেকে বিএনপিরা ওই যে জাতীয় পার্টি পৌঁছে গেছে ওরকম পৌঁছে দিত, ইনুরা পৌঁছে গেছে ওরকম পৌঁছে দিত। তো ওরা তো আমরা চাইনি, আমরা দেশের জনগণের স্বার্থের জন্যই আমরা কিন্তু ভোটে যাইনি, বিএনপি ভোটে যায়নি। তো আমি বিএনপির যে যে মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, উনি বলছেন যেটা, যে সরকারে বসে আছে তিনজন উপদেষ্টা, তার তিনজনই হচ্ছে ছাত্র বৈষম্যের, মাহফুজ আলম, তারপর হচ্ছে নাহিদ ইসলাম, আসিফ ভুঁইয়া, এরা তিনজনই হচ্ছে সরকারের উপদেষ্টা। এখন তারা সরকারের থেকে যদি হচ্ছে নির্বাচনটা হয়, আবার তারা নাকি আবার একটা দলও খুলতেছে, পার্টি খুলতেছে, তাদেরই বন্ধু বান্ধবরা একটা দল খুলতেছে। আচ্ছা তাহলে দল খুললে তাহলে ওই নির্বাচনটা আপনারা 18 কোটি মানুষ বলেন তো, বাংলাদেশের মানুষের কি সেই ক্যারেক্টার চরিত্র কি ওই রকম ভালো? হ্যাঁ, যে হচ্ছে ওই ওরা ওরা সরকারে থাকবে আর নির্বাচন না একদম নির্বাচন কমিশন যতই সুন্দর হোক, নির্বাচন কি নিরপেক্ষ নির্বাচন হবে? তাহলে তো আবার সেই লাউ, যেই লাউ সেই কদুই অবস্থা হবে। যার জন্যে হচ্ছে কি বলে যে তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য বিএনপি আন্দোলন করতে করতে যে অনেক ছেলেপেলে মারা গেল, অনেক নেতা হারিয়ে গেল, এত নির্যাতন করলো। এই আমি বুঝি না বাংলাদেশের মানুষ কি বুঝে। বাংলাদেশের মানুষ বেশি চালাক, বাংলাদেশের মানুষ বেশি চালাক, আবার বেশি বোকা। এই বাংলাদেশের এই ছেলেপেলেগুলা এই যে মরলো, তাদেরই বন্ধু বান্ধব মারা গেল পুলিশের গুলি খেয়ে, হাসিনার স্বৈরাচারের। কেন? যে একটা নির্বাচন ব্যবস্থা ফিরে আসবে, একটা সুন্দর ডেমোক্রেসি ফিরে আসবে, হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলাদেশের উন্নতি হবে, জিনিসপত্রের দামগুলো কমে যাবে, মৌলিক অধিকারগুলো পাবে, শিক্ষা ব্যবস্থাগুলো ভালো, শিক্ষা ব্যবস্থার মধ্যে তো সব ওই যে সব আবল দাবল সব ঢুকা দিয়ে নষ্ট করে ফেলছিল। তো এগুলি সব ঠিকঠাক হবে, দেশটা সুন্দরভাবে চলবে, বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছিল, সব কিছু নষ্ট করে ফেলছিল, কেউ কিছু বলতে পারতেছিল না, যার ফলে তো আন্দোলনটা হলো। তাহলে এই ছেলেপেলেরা করলো, বিএনপি করলো, জামাতও করলো, সবাই করলো, শিবিরেরাও করলো। তো ঘটনা হচ্ছে যে এটা আপনারা কেন করলেন তাহলে? আপনারা যদি নিজেরা প্রত্যেকদিন ধাপড়াধাপি করবেন আর প্রতিদিন গ্যাঞ্জাম করবেন, কলেজে ভার্সিটি মারামারি করবেন, তাহলে আপনাদের কে বলছিল সেদিনকে 5 তারিখে হুদাই হচ্ছে ওই গন্ডগোল করার জন্য, অভ্যুত্থান ঘটানোর জন্য? তো আমি এটা বলতে চাচ্ছি যে মহাসচিব যখন বললেন বিএনপির যে সরকারের মধ্যে থেকে 3টা উপদেষ্টা থেকে নির্বাচন সঠিক হবে না, কথা আপনি গোটা পৃথিবীতে আপনার এটাকে আমি চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর প্রত্যেকটা যারা রাজনীতি করে তাদের জিজ্ঞেস করেন তো যে সরকারি বস থেকে তারাই যদি আবার দল খোলে সেই সেই নির্বাচন কি সঠিক হবে কিনা? তারপর আবার বাংলাদেশের মানুষ তো চোর, বাংলাদেশের মানুষগুলি মহাচোর, এরা শিক্ষিত, এরা শিক্ষিত কি আর অশিক্ষিত কি? এরা শিক্ষিত, এদেশের লোকগুলি শিক্ষিত হোক, বিশেষ ক্যাডার হোক, আর ওই যাই হোক, এরা সব চোর। আপনি বাংলাদেশের মানুষকে দেখেন না, একবার গদিতে বসলে আর উঠতে চায় না। আপনি বাংলাদেশের মানুষগুলি দেখেন না, একবার বাংলাদেশের গভর্নর হলে আর উঠতে চায় না।
বাংলাদেশের মানুষগুলি দেখেন না একটা প্রধান বিচারপতি হলে উঠতে চায় না, বাংলাদেশের মানুষগুলি দেখেন না একবার একটা ভালো চেয়ার প্লেয়ার উঠতে চায় না, বেয়াদব তো এগুলি। তাহলে ওই ওই যে উপদেষ্টাগুলো যে ওখানে যে বসে যে আরাম পাইছি, ছোটো ছোটো বাচ্চা, এরা কোটা বিরোধী আন্দোলন করতে করতে যায় ওখানে যায় সরকারের দায়িত্ব নিয়ে বসে আছে। আচ্ছা বসে থাকুক, এটা হলে আমাদের হিংসা নাই, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে সেটাই তো বিএনপি বলছে। নির্বাচন করতে হলে নির্বাচনের জন্যই তো এতগুলি বিএনপির ছেলেপেলে তত্ত্বাজা ছেলেপেলে মারা গেছে, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, জেল খাটছে, লাইফটাই শেষ করে দিছে এদের তত্ত্বাবধায়ক সরকার ফিরে নিয়ে আসার জন্যই। তাহলে তো ঘুরে ফিরে ওই যে লাউ সেই কদু একই অবস্থা। তো ওইখানে যদি তিনজন বসে থাকে, তারা নাকি সরকার কি তারা রাজনৈতিক দল খুলবে। তারা যদি রাজনৈতিক দল না খুলতো তাহলে একটা কথা ছিল, তারা রাজনৈতিক দল খুলবে, তাহলে ওইখানে বসে থাকলে তো ভোটে কারচুপি হবে, আর আপনাকে বউকে হাত দিয়ে বলতে পারবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি চ্যালেঞ্জ করে বললাম, এটা হবে সম্ভব? এটা সম্ভব যে এই তারা যদি ওখান থেকে ইস্তফা দিয়ে তিনজন চলে আসে, এসে তারা আপনার রাজনীতি খুলেন গা, আপনারা খুলেন না, কম্বল বিতরণ করেন গা, যা ইচ্ছা তাই করেন। তারপর আপনারা রাষ্ট্র সহযোগিতা নিয়ে হাসিনা যেটা করতো, হাসিনা যেমন জনসভা যেত ভোটের আগে রাষ্ট্রীয় হচ্ছে হেলিকপ্টার ব্যবহার করে, রাষ্ট্রীয় টাকা ব্যবহার করে, রাষ্ট্রীয় তেল ফুরিয়ে হচ্ছে ক্যাম্পিং করতো ভোটের। তো তাহলে আপনারা ওখান থেকে বসতে রাষ্ট্রের হেলিকপ্টার টাকা দিয়ে হেলিকপ্টার ব্যবহার করে আপনারা যদি কম্বল বিতরণ করেন, আপনার এটা তো নির্বাচনের একরকম ক্যাম্পিং হচ্ছে আপনাদের। তো তাহলে এটা কিন্তু বিএনপি জানে। বিএনপি জানে না? বিএনপি এতদিন ধরে রাজনীতি করতেছে, 78 সালে দল গঠন করছে, বিএনপি জানে না এগুলি? তো ওই যেই লাউ সে কদ্দু তো আমরা চাই না। আমরা নিরপেক্ষ একটা ভোট চাই ভাই, আমরা কারোর সাথে জ্ঞান ফ্যাসাদের মধ্যে নাই। আপনারা একবারে অশিক্ষিত ঘরের ছেলেপেলে তাও না, আপনাদের বাবা মা আপনাদের শেখায়নি যে কীভাবে রাজনীতি করতে হয়। আর আপনারা যারা ছেলেপেলেরা যে প্রতিদিন কলেজে গণ্ডগোল করেন, আপনাদের লেখাপড়া পাঠিয়েছে আপনার বাবা মারা জানে না যে এইভাবে গণ্ডগোল করলে দেশে একটা অশান্তি হবে, আপনাদের নিষেধ করে না? এগুলি তো আলোচনা করেও তো মীমাংসা করা যায়। প্রতিদিন কি মারামারি করা লাগবে না? রাজপথগুলি যে বন্ধ করে দেন, যে সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে চলাফেরায়, এগুলি কি? এরকম তো দেশ চাইনি। এটা তো এলে বিদেশিরা তো ভারত তো বসতে চুপ করে হাসতেছে, ওরা ওরা দেখছে হ্যাঁ লেগে গেছে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের অবস্থা এই অবস্থা হয়ে গেছে। তো আমি লাস্টে এটুকুই বলবো যে সবাইকে বোঝার আল্লাহ তৌফিক দান করুক। আর হচ্ছে যে আমি ভোটটা যাতে নির্বাচন হয় সেই জন্য প্রত্যেকে কি স্যাক্রিফাইস করতে হবে, ছাত্র বৈষম্যকে স্যাক্রিফাইস করতে হবে। আমি এই যে কালকে আবদুল্লাহর যে ভূমিকা দেখে আমার ভালো লাগছে। তারপরে আমি মাহফুজ আলম আবার চালাক বেশি চালাকি, কিন্তু আপনার চাইতে বড় বড় মেধাবী রাজনীতিবিদ কিন্তু বাংলাদেশে চলে গেছে ইতিমধ্যে 53 বছরে। বেশি চালাকি করলে কিন্তু ক্ষতি হতে পারে। আপনারা চালাকি বাদ দিয়ে আপনারা যদি মনে করেন যে আপনারা ভোট করবেন এবং আপনাদের ওই ওই যখন ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে থেকে অনেক কারা ভোট করবে, ভোট করতে হলে আপনারা ওখান থেকে পদত্যাগ করে এসে তারপর আপনারা দল খুলে ওই ছাত্র বৈষম্য যারা ভোট করতে যাবেন ভোট করেন গা। কিন্তু ভোট হতে হবে ওই তত্ত্বাবধায়ক সরকারের যে নিরপেক্ষ যে ভোটটা, যে দাবিতে বিএনপি লাইফটাই শেষ করে দিয়েছে, ওইভাবে একটা স্বাধীন নির্বাচন কমিশন এবং হচ্ছে স্বাধীন একটা যে রাষ্ট্র, স্বাধীন একটা সরকার, একেবারে স্বাধীন, যে কোনো দলের ভিতর তার কোনো ভূমিকা নাই, তারপরে গিয়েই তো একটা সত্যিকারের একটা সুন্দর নির্বাচন হবে। তাতে আপনারা বৈষম্যরা যদি জিতে যাবেন, অসুবিধা নাই। যে কেউ বিএনপি জিতবে, আপনাদের কি সমস্যাটা কি? তাতে তো বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষাটা পূরণ হবে, গণতন্ত্র আসবে, এই দেশের মানুষগুলি ভালোভাবে থাকবে এবং ধীরে ধীরে উন্নতি করবে। শিক্ষা দীক্ষা, মৌলিক অধিকার, খাবার দাবার, জিনিসপত্রের দামগুলি কমবে। জিনিসপত্রের দাম, বিচার বিভাগ থেকে শুরু করে তারপরে যে পুলিশ যে ভূমিকা নিচ্ছে না, তারপরে হচ্ছে যে আরও যেগুলি উন্নতি করা দরকার, এইগুলি তো সব কিছু তো বিএনপি তার বসে নাই। বিএনপি তো আর কাঁচা দল না। বিএনপি 31 দফাতে এমনি 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 বলে নাই।
সে 31 দফা সে ঘোষণা করছে, সে তার এই সংস্কারের মধ্যে আছে। আপনারা সংস্কার করতে যতটুকু পারলে পারেন, অথবা সংস্কার আপনারা কতটুকুন করবেন সেটাও জনগণের বলে দেন। দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি আমি তো চাই যে 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 রোজার ঈদের পরে আপনারা ভোটটা দিয়ে দেন। রোজার ঈদের মধ্যে, গরমের মধ্যে আপনারা ভোটটা দিয়ে দেন। যত দেরি করবেন আপনারা বিপদে পড়বেন, এই দেশগুলো 18 কোটি মানুষগুলোকে আবার বিপদে ফেলবেন আবার। কারণ আপনাদের যে জ্ঞান বুদ্ধি আমার বোঝা শেষ হয়ে গেছে। আপনারা কি, আপনার ছেলেপেলেরা ঢাকা ভার্সিটিতে গন্ডগোল করে, আপনার ছেলেপেলেরা ঢাকা রাজপথে গন্ডগোল করে, আপনার ছেলেপেলেরা, আপনার বাবা মারা কি করেন? আপনার বাবা মারা একবার মানা করছেন যে আপনারা দেশটাকে সুন্দর করতে হবে? তোমার বন্ধু বান্ধবরা গুলি খেয়ে মারা গেছে সৈয়দ হাসিনার সাথে লড়াই করতে, যে তো এই দেশটাকে তো সুন্দর করতে হবে। আপনারা তো বলছেন কোনোদিন বলেন নাই। তো আর ছেলেপেলেগুলো তো এখন ছোট নাই, তারা তো দুধু খায় না, তারা তো বুঝে তো প্রত্যেক দিন গন্ডগোল করলে হবে? হ্যাঁ, আর যারাই গদিতে বসে তারাই টাকা চুরি করে, যে কোনো না কোনোভাবে টাকা চুরি করে। টাকা গদিতে বসলে তো টাকা এমনি চলে আসে, আর তখন আনন্দ ফুর্তি করে বেড়ান আপনারা। এর আগেও শেখ হাসিনা আমলাতে দেখছি, মানে কি বলবো, মানে আনন্দের শেষ নাই তাদের। জনগণের টাকা দিয়ে তাদের আনন্দের শেষ নাই। আর এখন যে ইন্টারিম গভর্নমেন্ট বসছে, এরা আবার হচ্ছে স্যাঁচড়ার মধ্যে, মানে সেই চুইংগামের আঠার মতো বসে আছে। এরা ভোট দেওয়ার কোনো নাম নাই। তা আবার কি 3 জন যে উপদেষ্টা আছে, তাদেরকে আমি সম্মান জানাই, তাদেরকে আমি তো বৈষম্য ওদেরকে স্নেহ জানাই, আমি সবাই ভালোবাসি তাদেরকে। কিন্তু তাদের যে কার্যক্রমগুলো, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, এই যে কার্যক্রমগুলো, এগুলো তো বিরক্তিকর। 18 কোটি মানুষ বিরক্তি হয়ে যাচ্ছে। একটা কথা বলি, জনগণের উপরে কিন্তু কারো শক্তি নাই। শেখ হাসিনা ভাবেছিল যে কিছু হবে না, কেউ তাড়াতে পারবে না, তাড়াতাড়ি ভোট করে ফেলছিল। লাস্টে কখন পালায় গেছে, আল্লাহ তাকে দূর করে দিছে, শেখ হাসিনা নিজেও বুঝতে পারে নাই। তো মাহফুজ আলম, আপনাদের সবাইকে বলি, আপনাদের কিছু স্নেহ করে অনেক ভালোবাসি। নিজের বুদ্ধি দিয়ে নিজের দেশকে ভালোবাসেন, এবং সঠিক ওগুলা দিন ভুলে যান, যে 2 নাম্বারই এদিক ওদিক করে যে আবার ক্ষমতায় ছাত্র বৈষম্য যাবে বা ওই করবো, ওগুলো চিন্তা বাদ দেন। আপনার দল করে সঠিকভাবে একটা ছেলে যেমন লেখাপড়া করে সুন্দরভাবে পড়ালেখা করে, নকল না করে পাশ করে, ওই রকম চিন্তা করেন। রাজনীতি খুলে ওই সরকার থেকে বেরিয়ে এসে একটা হচ্ছে সঠিক সরকারের আন্ডারে এবং সঠিক একটা নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা ভোটে আসেন। এসে আপনারা যদি জিতে যান, জনগণ আপনাকে যদি চায়, আপনারা যান, আপনাদের সরকার যান, আপনাকে মেনে নেবে। বিএনপি গেলে বিএনপিকেও মেনে নেবে, জামাত গেলে ওরাও মেনে নেবে। তো আমরা এই ধরনের ওই আপনাদের ইত্রাম আমাদের ভালো লাগতেছে না। আপনারা এরকম যদি করতে থাকেন, তাহলে কিন্তু ওই যে ওই রকম একটা হবে আর কি। এরকম যে ওই যে 2 নাম্বারই করে 3 নাম্বারে টাকার লোভ যেখানেই দেখে, এরা সব সেখানে মানে পাগল হয়ে যায়। গদিতে বসলেই তো সম্মান, বাজার করতে হয় না তো আপনাদের। আপনাদের বাজার করে দারোয়ানরা। বাজারের মূল্য কি বুঝবেন? আমরা বুঝি বাজার করতে গেলে কি সমস্যাটা আমাদের হয়। এই জন্য আমরা বলছি তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেওয়ার জন্য। আমরা তো এমনি বলি নাই। আমরা যে বিএনপিরা ক্ষমতা যাবে ওই জন্য বলতেছে নাকি? বিএনপি এই জন্য বলতেছে যে এই যে দেশে ধীরে ধীরে একটা সমস্যা তৈরি হইতেছে, এই কারণে তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেওয়া উচিত। আর পিছন দিয়ে কলকারি লাগতেছে হাসিনার এই বদমাশগুলি, তার মধ্যে ইন্ডিয়াও আছে। যত ওরা চাচ্ছে যে গোটা দেশে একটা 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 মানে মানে হইচই একটা ভেজাল লেগে থাকুক, যাতে নির্বাচনটা ভণ্ডুল করা যায়। যত নির্বাচন আগে আসতেছে তত ভণ্ডুল করতে হয়। ওই জন্য বলতেছি তাড়াতাড়ি ডক্টর ইউনূস স্যারকে বলতেছি সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেন। আর এই যে প্রত্যেক দিন গ্যাঞ্জাম, এগুলি চলবে না। এই করতে করতে আমাদের আর কিছু বলা লাগবে না, এমনি হারা যাবে না। হাসিনা হারা গেছে, হাসিনা নিজে বুঝতে পারেনি, কিন্তু আধা ঘন্টা আগে বুঝতে পারেনি। তো আপনারা কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের 5 মাস আগে কতখানি সম্মান ছিল, আর এখন বর্তমানে 6 মাস পরে কতটা সম্মান কমে গেছে, খেয়াল করছেন কি এটা? তো ওই জন্য বলি, আপনারা যদি ভোট করেন, ওইখান থেকে গদি ছেড়ে দিয়ে এসে, 3 জনকে বলতেছি, ছেড়ে দিয়ে এসে তারপরে ভোট করেন। আর যদি ওখানে বসে থাকেন, তাহলে আপনাদের ভোট করার দরকার নাই, আর ওই রাজনীতি খোলারও দরকার নাই। আর রাজনীতি যদি খুলেন, ওখান থেকে বাড়া আসে, আপনার বন্ধু বান্ধবের সাথে রাজনীতি খুলে বা নিবন্ধন করে ভোট করেন গা, পরিষ্কার কথা।
আপনি ভাবেন না যে আপনারা যা করবেন তাই 18 কোটি মানুষ মেনে নিবে। আপনার প্রতি যে 18 কোটি মানুষের যতটুকু ভালোবাসা আছে, সেই ভালোবাসাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে ধীরে, ধীরে। এগুলি করবেন না। আর এই যে প্রত্যেকটা দিন ঢাকায় গন্ডগোল হয়, এটা কিন্তু আমরা অবাক হয়ে যাই বাঙালি জাতি হিসেবে যে আজ পর্যন্ত বাঙালি মানুষ হলো না। এত যে হাসিনা যে জ্বালায় গেল, তারপরে মানুষ হলো না। অথচ ওরা আন্দোলন করল। আন্দোলনের পার্ট হিসেবে তো ওরাও ছিল। মাহফুজ আলমরাও ছিল। হচ্ছে নাহিদ ইসলামরাও তো ছিল। সবাই ছিল। ছাত্র বৈষম্য ওরাও তো ছিল। তো ওরা থেকে ওরাই যদি আবার হচ্ছে ২ নাম্বারি করার চেষ্টা করে, যে ভোটের ২ নাম্বারি করে ভোটে আসার চেষ্টা করে, তাহলে আপনাকে আন্দোলন করতে কে বলছে আন্দোলন করতে? মানে কোঠা আন্দোলন করতে যায় হুট করে, মানে বিএনপি সাপোর্ট, অন্যান্যদের সাপোর্ট পায়, মানে ১৭ বছর বিএনপির আন্দোলনের শেষ ধাপে এসে যখন হাসিনা পালাতে বাধ্য হলো, তখন আপনারা ভাবতেছেন যে বাপরে কি না কি হনু রে বাবা। এগুলি করবেন না। সঠিক জিনিসটা বেছিলেন, ওগুলো বাদ দেন। ওগুলি চিন্তা ভাবনা বাদ দেন, ওগুলো বাদ দেন। যে ওইভাবে বসে থেকে গদির মধ্যে বসছে না, ভাবতেছেন তো সব কিছু হাতে কাছে পেয়ে যাচ্ছি, সব কিছু মানে আর উঠতে ইচ্ছা করতেছে না, টাকা পয়সা সব আনন্দ ফুর্তি সব হাতে কাছে পেয়ে যাচ্ছেন, তাই না? এগুলি বাদ দিতে হবে। কারণ আপনারাই ভালো থাকবেন আর 18 কোটি মানুষ খারাপ থাকবে, এরকম দেশ আমরা তো যারা আছে নাকি তারাই নেই। এদেশের সব মানুষই ভালো থাকবে, সুন্দর ডেমোক্রেসি আসবে, সুন্দর ভোটের মাধ্যমে ডেমোক্রেসি আসবে, দেশ উন্নত হবে, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। এই জন্য আন্দোলন করা হয়েছিল। আপনাদের বন্ধু বান্ধব গুলি খাইছে, আপনারা বন্ধু বান্ধব কারা? আমাদের ভাইস্তা, আমাদেরই তো ছেলেবেলে। আমাদের খারাপ লাগে না? আপনাদের প্রতি তো আমাদের স্নেহ আছে, আপনাদের প্রতি তো আমাদের টান আছে, কিন্তু আপনারা ভুল করেন কেন? আপনারা ভুল করেন দেখে তো আমাদের এই কথাগুলো এভাবে বলতে হচ্ছে। ভুল করবেন না, সঠিকভাবে নির্বাচন দেন। আর হচ্ছে প্রত্যেক দিনে এই যে ঢাকাতে গ্যাঞ্জাম হয়, রাষ্ট্র কিন্তু চুপচাপ থাকে। রাষ্ট্রীয় যে বাহিনী, যে আইন শৃঙ্খলা বাহিনী, মেইনলি পুলিশ চুপচাপ কেন থাকে? আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ম্যা করে, এই স্বরাষ্ট্রমন্ত্রী একটা পুলিশকে একটা কাজে লাগাতে পারে না। আমরা তো বারবার বলেছি যে পুলিশগুলি ঠিক মতো কাজ করবে না, আইন শৃঙ্খলা থামাতে পারবে না। আপনি তাদের আইডেন্টিফাই আজ পর্যন্ত করতে পারেন নাই। কারা এগুলি করতেছে? এর পেছনে আওয়ামী লীগের রাজনীতি চলতেছে, কিন্তু ইন্ডিয়ার রাজনীতি চলতেছে। সাবধান, এবং দ্রুত ভোট দিয়ে দেন, ঈদের পরে ভোট দিয়ে দেন। আমরা এগুলি ভালো লাগতেছে না। তাছাড়া কিন্তু বিএনপি কিন্তু খুব ভালো দল, বিএনপি এবং খুব ঠান্ডা দল, এবং বিএনপির রাজনীতি কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু আপনারা যারা ডিস্টার্ব করতেছেন, এই যে ভোটটাকে যদি আবার বিগড়া দেন, একবার হাসিনা বিগড়াইছে ভোট, ওরাই লাস্টে ভোটের ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছিল না। আপনারা পাবেন না, কিন্তু ফাজলাই মারবেন না। সুন্দরভাবে ভোট করে গণতন্ত্র নিয়ে আসার চেষ্টা করেন। সবাই দেশটাকে ভালোবাসেন, গদিটা খালি ভালোবাসেন না। ওই যে গদিটা একবার আপনারা ইন্ডিয়ামের ছোট্ট একটা সরকার বসাতে যখন তারা উঠতে ইচ্ছা করে না, আল্লাহ দেম আছে না। আপনাদেরকে ওই আড্ডা মারার জন্য দেওয়া হয়েছে নাকি? মানে একটা উদার গণতন্ত্র মানে হ্যাঁ, সবার মতামত প্রকাশ করার অধিকার তো অবশ্যই আছে, ছাত্ররা আছে, সবারই আছে। তার মানে কি আপনাকে ডেলি গণনা করবেন নাকি? ইউকেতে প্রত্যেকদিন গণনা হয় নাকি? আমেরিকাতে ডেলি গণনা হয় নাকি? সিঙ্গাপুরও তো আমার পাশে আছে, থাইল্যান্ড আছে, ওটাকে ডেলি গণনা করে নাকি ছাত্ররা? হ্যাঁ, মানুষ কি বলে? প্রত্যেকটা মানুষ খারাপ বলতেছে। এগুলি বাদ দিয়ে তাড়াতাড়ি এনু সরকারকে বলবো তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেন। আমি এই বলে আমি আমার বক্তব্য রাখছি। হ্যাঁ, আর এই প্রতিদিন গ্যাঞ্জাম দেখতে চাই না আমরা। সুন্দর একটা ভোট তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেশে গণতন্ত্র নিয়ে আসেন। সবাইকে সালাম জেনে শেষ করছি।